আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আধুনিক ও গণমুখী বাংলাদেশে গড়ে তোলা বিএনপির লক্ষ্য তারেক রহমান। সরকারের ৩১ বিভাগের সঙ্গে ইসির বৈঠক বিকেলে। সঠিক সময় নির্বাচন না দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। আরেকটি ১/১১ অনিবার্য করা হচ্ছে রাশেদ খান। ৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, সিগন্যাল দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে হুমকি। স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধর। নির্বাচন ঘিরে ইসির নতুন বিধিমালা। শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি নিজাম শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার। ট্রান্সফরমার বিস্ফোরণে ৮ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ। হাসপাতালে ভর্তি মাহমুদুল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী। প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র। আসামে রবীন্দ্রসঙ্গীত গাওয়ায় কংগ্রেস নেতাকে বাংলাদেশি বলে কটাক্ষ। মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড, ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫। এবং চীনের উপর থেকে ১০% শুল্ক কমালেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশে করতে চান বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান লিখেছেন, যখন কোনো তরুণী মা পর্যন্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কি হয়? বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা এবং অগ্রগতি। তিনি আরও লিখেছেন, বিএনপির লক্ষ্য সহজ, এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশে করা যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে না হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের শ্রমশক্তি জরিপ তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, পুরুষদের তুলনায় নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কম। মোট পুরুষদের ৮০%-এর বিপরীতে মোট নারীদের মাত্রা ৪৩% কর্মজীবী। এই ব্যবধান আমাদের সতর্ক করছে যে আমরা আমাদের জাতির অর্ধেকেরও বেশি মেধা ও দক্ষতাকে পেছনে ফেলে যাচ্ছি। এ কারণেই বিএনপি সারা দেশে এমন একটি উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করছে, যাতে শিশু পরিচর্যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের সাথে বৈঠকে ২২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। দেশে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের জন্য প্রস্তুতি চলছে, এমনটাই জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সহ সমমনা দলগুলো সেই অনুযায়ী দেশকে গণতন্ত্রে ফিরিয়ে নিতে নির্বাচনের জোর প্রস্তুতি নিচ্ছে। তবে জামাত সহ কয়েকটি দল বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সঠিক সময় না করার সেই অপচেষ্টাটাই দেখছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের এই সুপারিশ ঐক্যের পরিবর্তে কার্যত অনৈক্য সৃষ্টি করছে বলেও মনে করে দলটি। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন জামাত ও এনসিপি বাদে সব দলের সঙ্গে প্রতারণা করেছে। আরেকটি ১/১১ অনিবার্য করা হচ্ছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে ৭টি বিষয় উল্লেখ করেন রাশেদ খান। রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ায় ট্রাফিক পুলিশ সার্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ২ যুবকের বিরুদ্ধে। তারা সার্জেন্টকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি, এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে। বুধবার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মোহাম্মদ মফিজুল্লাহর ছেলে সাদেকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।
চট্টগ্রামে বাংলাদেশের খেলা চলাকালে স্টেডিয়ামে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন 6 জনকে আটক করেছে। বুধবার নগরীর পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-20 ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতদের মধ্যে 3 জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন মোহাম্মদ মেহেদি, সুলাইমান, স্বপন ও নুরুল হুদা। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ঘনিয়ে আসছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা হতে পারে নির্বাচনের তারিখ। এ অবস্থায় সংসদীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। অবশ্য এই নতুন নীতিমালা শুধু দেশীয় পর্যবেক্ষকদের জন্য প্রযোজ্য হবে। নীতিমালা অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচনে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা জানা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়িয়ে ভোটারের আস্থা বৃদ্ধি করা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই নতুন নীতিমালা জারির বিষয়ে জানান। নতুন নীতিমালা অনুযায়ী বেসরকারি সংস্থা যারা গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং যাদের নিবন্ধিত গঠনতন্ত্রে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধকরণের অঙ্গীকার রয়েছে, কেবল তারাই আবেদন করতে পারবে। চট্টগ্রামে জুলাই শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার এজাহারভুক্ত আসামি নিজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের 2 নং গেট পূর্ব নাসিরাবাদের মসজিদ গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় শ্বশুরবাড়ি থেকে নিজামকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রান্সফরমার বিস্ফোরণে বড় হুজুর বাড়ি দারুল নাজাত মহিলা মাদ্রাসার 8 জন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে, আর 3 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার বিকেল 4:45টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। আরও আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলেন তিনি, কিন্তু কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে, আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি। সবশেষ এনসিএল টি-20তে 2 ম্যাচ খেলার পরে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল্লাহ, যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাব সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার। গত 4 দিন ধরে অসুস্থ মাহমুদুল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি, এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। মার্কিন বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি জাহাজ বোমা হামলা চালিয়ে 4 জনকে হত্যা করেছে। এবারও মাদক চোরাচালানের অভিযোগে হামলাটি করা হয়। মাত্র কয়েকদিন আগে এই অঞ্চলে 3টি পৃথক জাহাজে 14 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর নতুন হামলা হলো। হোয়াইট হাউসের বরাতে আল জাজিরা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামের শ্রীভূমি জেলায় জাতীয় কংগ্রেসের এক কর্মসূচিতে জেলা স্তরের নেতা বিধুভূষণ দাস ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গাওয়ায় তাকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যটির শাসক দল বিজেপির বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, কংগ্রেস এখন বাংলাদেশ মুগ্ধ। তাদের বক্তব্য, এমন এক সময় এই ঘটনা ঘটল যখন বাংলাদেশের নতুন মানচিত্রে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ অংশকে নিজেদের বলে দেখানো হয়েছে। তবে ঘটনাটি বিজেপি যতই রাজনীতির আঙিনায় আনতে চাক, কংগ্রেস এ নিয়ে মাথা ঘামাতে নারাজ। বিষয়টিকে অযৌক্তিক বলছেন অন্যান্যরা, কারণ গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশপ্রেমের গান হিসেবে পরিচিত। প্রবল শক্তিশালী হারিকেন মালেশিয়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঘূর্ণিঝড়টি বহু ঘরবাড়ি ও অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। অনেক স্থানে পুরো পাড়া মহল্লা প্লাবিত হয়েছে এবং এতে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। এছাড়া জামাইকা, হাইতি ও কিউবায় ঘরবাড়ি, হাসপাতাল ও সড়কও ধ্বংস হয়ে গেছে। দ্বীপী দেশগুলোর অনেক এলাকায় এখনো বিদ্যুৎবিহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন চীনের সঙ্গে 1 বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে চীনের উপর থেকে 10% শুল্ক কমানো হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমাদের চুক্তি হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের উপর আরোপিত শুল্ক 57% থেকে কমিয়ে 47% করা হচ্ছে। এর মাধ্যমে চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।